দর্শক, এই পর্যায়ে বিনিয়োগ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী। ডক্টর শাহাদাত সিদ্দিকী, আপনাকে স্বাগত। আজ আমরা কথা বলবো বিনিয়োগ নিয়ে। আপনার মতে দেশে বিনিয়োগ কমে যাওয়ার প্রধান কারণগুলো কি হতে পারে? জি, ধন্যবাদ। দেখুন, যে আমাদের প্রবৃদ্ধি নিয়ে যে কথা বলি তার সাথে যে সম্পর্কযুক্ত যে আমরা প্রবৃদ্ধি কেন কম, তার উত্তরটা যদি খুঁজি তাহলেই কিন্তু পাই যে আমার বিনিয়োগ কম। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে বিনিয়োগ কেন কম, সেটা বিভিন্ন ফ্যাক্টরস এর কারণে। আমরা যদি বিগত 2 থেকে 3 বছর বাংলাদেশের অর্থনীতির দিকে তাকাই তাহলে দেখব এটা কিন্তু আজকে ঘটছে বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে কোভিড পরবর্তী সময় থেকেই যদি আপনি বিশ্লেষণ করেন বাংলাদেশের অর্থনীতি কোনোভাবেই আমরা প্রবৃদ্ধিকে বাউন্স ব্যাক করাতে পারছি না। তার মানে হচ্ছে আমরা বিনিয়োগকে আর আগের অবস্থায় কোভিড পূর্ববর্তী অবস্থায় নিতে পারছি না, যেটার কারণে বাংলাদেশ যে রেজিলিয়েন্ট সেই শব্দটা কিন্তু এখন আর প্রযোজ্য হচ্ছে না। এখন প্রথমত বলি, বিনিয়োগ প্রধানত নির্ভর করে হচ্ছে সুদের হারের উপর। এখন দীর্ঘদিন ধরে যখন আপনি পলিসি রেটটাকে 10%-এর মধ্যে রাখবেন এবং ব্যাংকের সুদ হার তখন গিয়ে দাঁড়ায় 15 থেকে 16%, স্বাভাবিকভাবেই কস্ট অফ ক্যাপিটাল যখন অনেক বেশি হয় তখন বিনিয়োগকারীরা বিনিয়োগে বেশি উৎসাহিত বোধ করে না। তার একটা কারণ হিসাবেই কিন্তু বিনিয়োগ কম। আরেকটা জিনিস হচ্ছে, যে দেশে মূল্যস্ফীতি দীর্ঘদিন যাবৎ বেশি, বাংলাদেশে প্রায় 4 থেকে 4.5 বছর যাবৎ আমরা উচ্চ মূল্যস্ফীতিতে ভুগছি, যেটা 10%-এর কাছাকাছি, এবং আমরা বলে থাকি 8 থেকে 12%-এর মধ্যে ঘুরছে। অতএব যে দেশে মূল্যস্ফীতি অনেক বেশি হয় সেই দেশে বিনিয়োগের অবস্থা নাজুক হয়ে পড়ে। অতএব আপনি বলতে পারেন এই দেশে দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির কারণেও বাংলাদেশের বিনিয়োগ কম। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা বিনিয়োগের জন্য যেটা দরকার সেটা হচ্ছে জ্বালানির নিরাপত্তা। বিষয়টা হচ্ছে, এবং বিদ্যুৎ, গ্যাস সবকিছু মিলেই বলছি, সেই জায়গাটা কি বাংলাদেশের ঘাটতি রয়েছে না? আপনি উত্তর বলবেন ঘাটতি আছে। ইভেন যে পরিমাণ এক্সিস্টিং ইন্ডাস্ট্রি রয়েছে তার ফুল ক্যাপাসিটি উৎপাদনের জন্য যে যতটুকু দরকার ততটুকুই কিন্তু বিঘ্নতা ঘটছে। ডক্টর সিদ্দিকী, আপনাকে আমি আরেকটি প্রশ্ন করতে চাই। ডক্টর সিদ্দিকী, আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই, সেটি হলো জ্বালানি ও গ্যাস সংকট বিনিয়োগ পরিবেশকে কিভাবে ক্ষতিগ্রস্ত করছে, সে বিষয়ে একটু বলবেন। যে দেখুন, পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে হচ্ছে, আমরা যদি থিওরিটিক্যালি পড়ি সেটা হচ্ছে গরিব মানুষ এনভায়রনমেন্টের প্রতি কনসার্ন কম। আপনি যখন দেখবেন উচ্চবিত্ত পরিবারের ভিতর ঘরে ঢুকছেন আর একটা নিম্নবিত্ত পরিবার, ঢাকা শহরের বস্তির কথাই চিন্তা করেন নিম্নবিত্ত হিসাবে, আপনি পরিবেশটা বুঝতে পারবেন। অতএব পরিবেশকে প্রাধান্য দেয় কারা? যখন আপনার অনেক সম্পদ হবে তখন পরিবেশকে প্রাধান্য দিয়ে আপনি প্রবৃদ্ধি অর্জন করতে পারবেন। উন্নত দেশ কেন উন্নত হয়েছে তার পিছনের হিস্ট্রি যদি দেখেন, তারা পরিবেশ ধ্বংস করেই তারা উন্নত হয়েছে। এখন তাদের এমন টাকা হয়েছে যে পরিবেশকেও তারা ভারসাম্য রক্ষা করতে পারে, প্লাস হচ্ছে দূষণ কমাতে পারে, একই সাথে প্রবৃদ্ধিকে বজায় রাখতে পারে। এই জন্য গরিব দেশ উন্নত হতে হলে তাকে পরিবেশের সাথে কিছুটা ট্রেড অফ করতে আপনাকে হয়। শেষ একটি প্রশ্ন করতে চাই, সংক্ষিপ্ত উত্তর দিবেন। সেটি হলো, এলডিসি উত্তরণের পর বিদেশি বিনিয়োগ ধরে রাখতে কি ধরনের প্রস্তুতি নেওয়া উচিত? দেখেন, আমি এক কথায় যদি উত্তর বলি, এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জের মুখে আরেকটা নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, যে আমাদের বিনিয়োগ শুধু বাড়ানো না, আমাদের হচ্ছে উৎপাদনশীলতা বাড়ানো। সেটা হচ্ছে লেবারের প্রোডাক্টিভিটি বাড়ানো, উৎপাদনশীলতা, শ্রমিকের এবং মূলধনের উৎপাদনশীলতা। এই দুটো জায়গায় যদি গুরুত্ব দিতে হয় তাহলে অবশ্যই বিনিয়োগকে উৎসাহিত করতে হবে, না হয় আমাদের যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটা আরো বেশি ত্বরান্বিত হবে। ডক্টর সিদ্দিকী, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।